এখন তো তেলের দাম বাড়লো, এর কনসিকুয়েন্স বা মানে প্রভাবগুলো এখন আস্তে আস্তে আসা শুরু হবে। যার একটি বলছিলাম যে নৌপথে 42% ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকরা, এরপরে আস্তে ক্রমান্বয়ে সড়কে আসবে এবং দ্রব্যমূল্যের পরিস্থিতিরও যেই জিনিসগুলো বা দাম বাড়বে সেগুলো আমরা পর্যবেক্ষণ বা লক্ষ্য করতে থাকবো। এই যে দাম বা মূল্য বৃদ্ধির, ভাড়া থেকে শুরু করে পণ্য মূল্য, এর যে মাল্টিপল দাম বাড়ে, এইটা তো কমানো যাচ্ছে না, বা এই প্রবণতা কিভাবে ঠেকানো যায়? দেখেন, আপনি যা কিছুই করেন, যা কিছু উৎপাদন করেন, বাজারজাত করেন, যা কিছুই করেন, তার সঙ্গে প্রত্যক্ষভাবে অনেকটা, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জ্বালানি তেলের একটা সম্পর্ক আছে। আপনি মনে করেন শাকসবজির দাম বাড়বে, শাকসবজির দাম বাড়বে কেন? শাকসবজি আপনি উত্তরবঙ্গ থেকে ঢাকায় নিয়ে আসবেন, তো যেটা থেকে আনবেন তার একটা পরিবহন ব্যয় আছে। জ্বালানি তেলের দাম বাড়লে পরে পরিবহন ব্যয় বেড়ে যাবে, বেড়ে গেলে আপনার ওই ব্যয়টা তো যে শাকসবজির মধ্যে ঢুকবে, কাজে আপনার দাম কিছুটা বাড়বে, এটা বাড়বে না, সেটা তো আমরা জানি, কিন্তু যৌক্তিক পর্যায়ে থাকে না, সেটাই হচ্ছে এখন যুক্তিটা কার, যৌক্তিকটা কার হিসাবে? এই যে যেমন লঞ্চ মালিকের 42% আপনি দেখবেন একভাবে, ও দেখবে আরেকভাবে। আপনি কি মনে করেন যারা ব্যবসা করতে নামে, এরা যদি অতই সৎ হইতো তাহলে তো ভাই মসজিদের ইমাম হইতো, তত হয় নাই, সে তো ব্যবসা করতে নামছে, তার লক্ষ্য হলো মুনাফা। সিম্পল কথা ভাই, সে বাজারে মনে করেন একটা জিনিস সে 5 টাকা দিয়ে কিনে নিয়ে বসছে, মনে মনে ঠিক করছে এটা আমি 7 টাকা ধরে বেচবো, মনে মনে ঠিক করছে। বাজারে নেওয়ার পর দেখা গেছে এই জিনিস অন্য কেউ আনে নাই, তার একা, এবং তার চারদিকে লোকজন ঘিরে ধরছে, সে তখন এটা 7 টাকা না 17 টাকা চাবো। এটাই হচ্ছে আমাদের, এটা হলো আমাদের বাজার অর্থনীতি না আমাদের প্রবণতা। এটা বাজার অর্থনীতির মূল ভিত্তি এইটাই। ওখানে কিন্তু নীতি নৈতিকতার ব্যাপার কিন্তু নাই। বাজার অর্থনীতি কিন্তু নীতি নৈতিকতার কথা বলে না, তারা মুনাফার কথা বলে। সাপ্লাই এন্ড ডিমান্ডের ইস্যু। হ্যাঁ, মুনাফা। তুমি কত বেশি, এবং আপনি যদি 7 টাকা জিনিস যদি চাহিদার কারণে 12 টাকা বেচেন, তখন লোকজন কিন্তু আগ্রহ নিয়ে 12 টাকা দিয়ে কিনে নিচ্ছে। ওরা এই যুক্তিটা দেয়, লোকটা তো হাসি মুখে 12 টাকা দিয়ে কিনতেছে, আমি কেন বেচবো না? এখন বৃষ্টির সময় ছাতার দাম বেড়ে যাবে, বাড়বে ছাতার দাম, কিছু করার নাই। এটা হলো বাজার অর্থনীতি। এখন এই অর্থনীতিতে আমরা এটাকে তোষণ করি, আমরা এটাকে প্রশংসা করি, কাজে এটা হতে থাকবে, এবং তাদের কাছে কোনো নৈতিকতার ব্যাপার নাই। এবং এই জন্যই এই যে আপনি বলতেছেন যে 15% জ্বালানি তেলের দাম বাড়ছে, তাহলে বাস ভাড়া কেন তারা 40% বাড়াতে যাচ্ছে? তখন তারা যুক্তি দিবে আমার ওই পার্টসের দাম বাড়তে, যুক্তির কোনো শেষ নাই। যখন দাম বাড়বে সব কিছু, একটা কথা বলা আছে না যে ছলের অভাব নাই, তো ওদেরও ছলের অভাব নাই, অনেক ছল আছে। কিন্তু বিষয়টা হলো কি জানেন, রেগুলেটর কি করবে? সরকার যদি স্ট্রং হয় তাহলে এটা বাড়তে তারা পারে না। কিন্তু সমস্যা হলো এই যখন দামটা তারা দাবি করছে কার কাছে? সরকারের কাছে। সরকারের একটা গ্রুপ তাদের সাথে যখন বার্গেন করবে, তাহলে এখানে জনগণ কোথায়? জনগণ আশা করতেছে যে সরকার আমার পার্টটা দেখবে, সরকার আমার হয়ে ওদের সাথে বার্গেন করবে। কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে তাই হয় না। ওরা যেটা করে, বাস মালিকরা সরকারের থেকে যে গেছে তারা কিছু ধরাই দিবে, এবং তারাও বলবে হ্যাঁ ঠিক আছে, এই দাবি সঠিক। কাজে আমি যাকে আমার প্রতিনিধি বিবেচনা করছি, সে আসলে আমার লোক না, সে আসলে ওদের লোক। যুগে যুগে এটাই হয়ে আসছে। কাজে এই সমস্ত ক্ষেত্রে হয় কি, পাবলিক পিপলস রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। আচ্ছা, তারা আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ কে বলে যে আমরা মন্ত্রী রাখছি, একজন 2জন এমপি রাখছি, তো মন্ত্রী এমপিকে আমার লোক নাকি? ভোট পাওয়ার আগ পর্যন্ত আমার লোক, তারপরে তো এই মালিকদের লোক। আবার দেখা যাবে যে মন্ত্রীকে রাখছে হয়তো সেই মালিক সমিতির সঙ্গে সম্পর্কিত ছিল। তো আমাদের আগে মন্ত্রী ছিল না মির্জা আব্বাস? অতীতে আমরা দেখেছি মির্জা আব্বাস তো মালিক সমিতির সঙ্গে সম্পর্কিত ছিল তো, সবাই ছিল। আমাদের শাহজাহান খান ছিল এর আগে, সেও মানে শ্রমিক ফেডারেশনের সঙ্গে ছিল। কাজে এগুলো হয় কি, সব একদম এলোমেলো হয়ে গেছে, যে কে যে টেবিলের এই পাশে, কে যে টেবিলের ওই পাশে, এটা বোঝাই যায় না, তখন এগুলো ঘটতে থাকে। ধন্যবাদ জনাব রাজীকে। এই একইভাবে যে সাপ্লাই ডিমান্ডের ইস্যুতে সবচেয়ে বেশি সংকটে আছে যারা এলপিজি ব্যবহার করে। গত 18 দিনে 600 টাকা, প্রায় 600 টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। তো এও কি সম্ভব? মানে আমাদের যেখানে নতুন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, বেশিরভাগ ব্যবহারকারী এখন এলপিজি মুখী। এলপিজির দাম যেটা বাড়লো, মানে এটা কি আপনি সমর্থন করেন যে 18 দিনের ব্যবধানে 600 টাকা দাম বৃদ্ধি?
আচ্ছা আমি বলি, আমি সমর্থন করলে কি আর না করলে কি, বা আপনি বিষয়টা কিভাবে দেখেন? এখানে তো ভোক্তার আমি অধিকার। বলি আমি সমর্থন করলে কি না করলে কি, বা আমরা সমর্থন করলে কি না করলে কি, প্রথম হইলো আমার প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে যে জনগণের ডিমান্ড, জনগণের চাওয়াটাকে আমরা সম্মান করব। এই যদি আপনি না করেন তাইলে আমি কি করব? একটু আগে বললাম আস্থার সংকট, বিশ্বাসের সংকট। আপনি প্রতি লিটারে 20 টাকা বাড়া অকটেন, কিন্তু তামাশা না, 1 লিটারে 20 টাকা বাড়া। এখন গভর্নমেন্টের সাথে যদি আস্থা থাকতো জনগণের সাথে, তাহলে 20 টাকা বাড়ালে দেশের জনগণ কিছু মনে করতো না। এখন কেন বললাম কথাটা? আপনি ধরুন 50 জন প্যাসেঞ্জার নিয়ে একটা বাস যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায়, এতে 20 লিটার তেল লাগে। তো 20 টাকা করে যদি বাড়ে, তার কস্টিং বাড়লো 400 টাকা। এখন 50 জন প্যাসেঞ্জার ভাড়া 100 টাকা করে, সেটা যদি 42% বাড়াইয়া 142 টাকা করে, তাহলে সে 50 জন প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নিচ্ছে বাড়তি 50 × 42 2100 টাকা। তা আপনার তেলের দাম বাড়লো 400, আপনি নিচ্ছেন 2100। কোন হিসাবে? 42% বাড়াইলেন একটা পার প্যাসেঞ্জার কিভাবে? আপনার তো 20 লিটার তেলে 400 টাকা বাড়ছে, কিন্তু আপনি যদি প্যাসেঞ্জার প্রতি 100 টাকার কাছে 142 করেন, তাহলে আপনি 2100 টাকা নিচ্ছেন। ওইটাই সিন্ডিকেট। এবং সেটাই হইল কর্মী পুনর্বাসন কেন্দ্র। আপনি যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, সেই দলের নৈতিক দায়িত্ব থাকে তাদের কর্মীদেরকে প্রোভাইড করা। কর্মীদেরকে প্রোভাইড করতে হলে ওয়ে খোঁজে। নাহলে আপনি বলেন না 400 টাকা তেল লাগবে আমার বাড়তি, সেটা আমি বাড়তি নিচ্ছি 2100 টাকা। এটা কি করে সম্ভব? কিন্তু এটা হবে আলটিমেটলি, কারণ আমি নিব। কারণ এইখানে সিন্ডিকেট কিন্তু সব সময় পার্মানেন্ট একটা ব্যাপার। আজকে মাসুদ ভাই ক্ষমতায় আছে, তার লোক, কালকে আমি যাব, থাকবে আমার লোক। আলটিমেটলি জনগণ ভিকটিম, এবং এগুলো কিছুই হবে না, আমি আপনাকে বলছি। এবং এটা যে বলল তেলের দাম বাড়বে না, সরকারের একজন উপদেষ্টা, দায়িত্বশীল উপদেষ্টা বলছেন কয়েকদিন আগে, আমি দেখছি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে এপ্রিলে কোনো দাম বাড়বে না। না, বলছে এপ্রিলে দাম বাড়বে না। হ্যাঁ, বাড়বেই না। তো না না, বাড়বে কি বাড়বে না পরের কথা, উনি বলছিলেন এপ্রিলে বাড়বে। হ্যাঁ, এপ্রিলে বাড়বে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট অ্যাডভাইজার? তুমি তো কিছুই জানো না তোমার সরকারের পলিসি। এবং আমি এই সরকারকে বলছি যে আমরা দেখছি চাটুকারিতা করে তাদের অনেককেই সরকারের ভিতরে জায়গা দিছে। জায়গা দেওয়ার পর কি হয় জানেন? ওদের মুখ বন্ধ হয়ে যায়, ওরা আর কথা বলে না, কারণ পজিশন পাই। এখনো বহু চাটুকার আছে। আমি বলবো সরকার এদেরকে যাতে প্রোভাইড না করে, কারণ নিজের দলের লোক আছে, এদেরকে প্রোভাইড করবেন তো এদের কথাও বন্ধ হয়ে যাবে। কারণ আপনার পক্ষের লোকগুলোকে এখানে চাটুকারিতেই থাকুক, কিংবা আপনার পক্ষে বলুক, কিন্তু এদেরকে যদি প্রোভাইড করে দেন, তাহলে কিন্তু দেখবেন যাকেই নেবেন মুখ বন্ধ হয়ে যাবে। তো আমি সেই কারণে বলছি যে এই যে আপনি 2100 টাকা বাড়ছে, কোনোভাবে গ্রহণযোগ্য না। সব কিছু মিলে বাড়ে 50 টাকা, আপনি ব্যবস্থা করেন 1500 টাকার, ওটাই সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেট আপনি যত বড় দল তত বেশি সিন্ডিকেট লালন করতে হয়। এই কারণে বাংলাদেশে এটা দোষ না, বাংলাদেশে 18 কোটি লোকের জায়গা, সেখানে আপনি সরকারি চাকরি কতজনকে দিবেন কিংবা কতজনকে প্রোভাইড করবেন? কারণ দল যত বড়, তাদেরকে যদি প্রোভাইড করতে হয়, এগুলো অ্যালাউ করতে হবে, এটাই আমি মনে করি। আবু হেনা রাজাকি, আপনি আজকে খেয়াল করেছেন হয়তো যে জুলাই আন্দোলনের পর তৈরি হয় একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ, আজকে এনসিপির সাথে যুক্ত হয়েছে, তাদের দল বিলুপ্ত করে, সাথে এবি পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী যোগ দিয়েছে। অনেকে এরকম আলোচনাও আছে যে জুলাই আন্দোলনের পরে যেসব রাজনৈতিক প্ল্যাটফর্ম তরুণদের তৈরি হয়েছিল, তার অনেকগুলোই জামায়াত শিবিরের এ টিম অর বি টিম অর সি টিম। এই কারণে তারা একীভূত হতে পারছে। আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক যে শক্তিগুলো তৈরি হয়েছিল, যে সমালোচনা এদের বিরুদ্ধে আছে, সেই সমালোচনাগুলো এইসব মার্জার বা একীভূত হওয়ার মাধ্যমে সেই সমালোচনা সত্য হচ্ছে? ওই যে মানে এবি পার্টি যারা আসলে এবং তারা আসলে আলটিমেটলি একই আমব্রেলার নিচে যাচ্ছে আসলে। সুতরাং আমি একটা কথা বলি, আমরা যে বলতেছি একই আমব্রেলার তলে, বিষয়টা হতে পারে, কারণ এই জুলাই অভ্যুত্থানের পরে গুপ্ত শিবির বেরোইছে, তো ছাত্রলীগও গুপ্ত শিবির হয়ে গেছিল, কিংবা শিবির গুপ্ত ছাত্রলীগ হয়ে গেছিল, এই সমস্ত কথাগুলা ছিল। এখন জুলাই আন্দোলন যেটাকে কেন্দ্র করে হয়েছে, সেটা হলো রিমুভাল অফ হাসিনা। এই যে রিমুভাল অফ হাসিনা, এটা কিন্তু তখন সবাই চাইছে। তো টার্নিং পয়েন্টে যারাই কাজ করুক না কেন, এরা সবাই চাইছে। যদি চাইয়া থাকে, তাইলে হাসিনার রিমুভাল হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে কি হবে? আমার একটা ভিডিও ফুটেজ মনে আছে, আপনারা বোধহয় দেখছেন, যে মাঠে তখন আর্মিও ছিল, এবং আর্মিরা কিন্তু নাহিদকে নিয়ে উঁচু করে মুভ করছিল। আপনার খেয়াল আছে?
দেখছেন সেটা? তার মানে কি, এটা কিন্তু টু সাম এক্সটেন্ট স্বীকৃতি যে জুলাই আন্দোলন যারাই করে থাকুক, 10 বছর ধরে করুক, 15 বছর ধরে করুক, টার্নিং পয়েন্টে এসে যে এরা একটা রোল প্লে করছে এবং আর্মির ঘাড়ের উপরে উঠে তাকে ফুটেজটা এখনও আছে, এটার মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট স্বীকৃতি দেওয়া। এটা কিন্তু এই যে স্বীকৃতিটা, এটা কিন্তু আপনি খুব সহজে ফেলে দিতে পারবেন না। কারণ বাংলাদেশে রাজনীতিতে একটা আর্মি কিন্তু সবসময় একটা বড় স্টেক হোল্ডার, সেটা পিসফুল পরিস্থিতিতেও এবং টার্মোয়েল সিচুয়েশনও। ওইরকম একটা সিচুয়েশনে তাকে নিয়ে মুভ করার মানে হচ্ছে এটা কিন্তু একটা সিম্বলিক। এখন আসেন মার্চ করা, দিস ইজ নাথিং নিউ। এই যে এবার ইলেকশন হইল, কত দল থেকে নিজের দল থেকে পদত্যাগ করে এসে বড় দলে যোগ দিছে, যোগ দিয়ে বড় দলের নমিনেশন নিয়ে নির্বাচন করছে। হ্যাঁ, আবার দলে আছে কিন্তু এই বড় দলের সমর্থন নিয়ে ওইখানে আবার বড় দল তার প্রার্থী দেয় নাই। দিস ইজ নাথিং নিউ। এদের বেলায় কথা হয়, কারণ কি ছোটদেরকে সবাই তিরস্কার করে। আপনি দেখেন যে আমাদের এই যে সে মনে করেন জামাত ইসলামের আমির সাহেব, ওনার বাসায় আমাদের প্রধানমন্ত্রী গেছে না? গেছে তো? গেছে। আচ্ছা, তো সেটা তো আমরা তো মনে করি এটা ভালো, কি ইন্টারাকশনটা বাড়ে। কিন্তু আপনি যান, দেখবেন আপনার ট্যাগ লাগিয়ে দিতে পারে, আপনি জামাতের দিকের। তো বিষয়গুলো আপনাকে ওইভাবে দেখতে হবে। আমরা কিন্তু বিষয়গুলো সিম্পলিফাই করতে পারি না। অর্থাৎ আপনি যেটা করবেন আপনার জন্য হালাল, আমার জন্যে হারাম। আপনি এটা তো ঠিক না। আপনি এই যে বললেন মার্চ করতেছে, এর সাথে মিশতেছে, তো বড় দলে কি হচ্ছে? আপনার তো এত বড় দল এমন অনেকগুলো নিছেন যারা এমপি হইলেই খুশি, কিন্তু তাকে তারপরে প্রতিমন্ত্রী বানাইতে হয়েছে। এবং এটা কিন্তু দলের ভিতরে অনেক ক্ষোভ লড়াই তৈরি হইতেছে ভিতরে ভিতরে। ইট ইজ নট সো ইজি। আর দিস ইজ নাথিং নিউ। মার্চ করলে কি না করলে কি, আপনি বড় দল না করতেন তাইলে এক কথা। এবং এই যে মার্চ করতেছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এই জামাতরে নিয়ে তো আপনারা ইয়ে করছেন, মন্ত্রী বানাইছেন। আর এটা দূষণীয় নয়, আপনি যেটা বলতে চান। হ্যাঁ, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাকে বলি, যে আপনি দেখবেন আমরা জামাতকে লাইক করি না, স্বাধীনতা বিরোধী শক্তি সবাই বলতেছি, কিন্তু সে নমিনেশন নিচ্ছে না, লিগ্যাল ফ্রেমে তার নমিনেশন নিচ্ছে না, নেওয়ার পরে পাশ করে বিরোধী দলে বসছে না। সরকারি কোষাগার থেকে তারা বেতন দিবেন না? দিবেন তো। তো সরকারি কোষাগার থেকে বেতন দিবেন, তারা থাকার জন্য বাসা দিবেন, পার্লামেন্টে তার সাথে ডিবেট করবেন, অথচ আপনি একটা ডিবেট রেখে দিতেছেন। মানে কি? এটা কি রাজনৈতিক ডিবেট, মানে প্রহসন, মানে লোক দেখানো? নাহলে আমি রাজাকার অ্যালাউ করবো না। সে নমিনেশন সাবমিট করে কেমনে, এই দেশের শত্রু, অথচ কোষাগার থেকে আপনি বেতনও দিবেন? মানে কি? এটা বললে আপনি রাজাকার। বি লজিক্যাল। আচ্ছা, ধন্যবাদ। রাজাকি ভাইয়ের কথা সূত্র ধরেই আরেকটি প্রসঙ্গ আসছে যে নাহিদ ইসলাম আজকে কিন্তু ছাত্রলীগের কর্মীদেরও তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যদি না তারা ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত না হয়। তো এই আহ্বান কি অন্য রাজনৈতিক দলগুলো জানালে, যেহেতু নাহিদরা আন্দোলনের সামনের সারির যোদ্ধা ছিল, হয়তো সেভাবে কথা উঠবে না, কিন্তু এই আহ্বান কি অন্য রাজনৈতিক দলগুলো, বিএনপি বা অন্যরা কেউ জানাতে পারবে? তখন কি হবে? শুনেন, ফ্যাসিস্টের সহযোগী, এটা সংজ্ঞাটা কি আসলে? সেটাও তো সংজ্ঞাটা কে নির্ধারণ করবে? সেটাই আমি আওয়ামী লীগ আমলে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার ধারণকারী যারা, কারা, সংজ্ঞাটা কে নির্ধারণ করছে? আওয়ামী লীগ নির্ধারণ করছে। এবং ওই চেতনার যে পরীক্ষা, সেই পরীক্ষায় জিয়াউর রহমান পর্যন্ত উত্তীর্ণ হয় নাই। অথচ জিয়াউর রহমানকে আওয়ামী লীগের মূল লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা বীরত্তম খেতাব দিয়ে গেছে। এখন তারা বলে যে ওই জিয়াউর রহমানকে আমরা ওই চেতনার ওই অ্যাসিড টেস্টে ফেল করে গেছে। বঙ্গবন্ধু বুঝে নাই, তার দল বুঝে গেছে এই সময়ের। তো ভাই, পরীক্ষাটা কে করবে? এই একটা কৌতুক আছে, বুঝছেন, যে এক রাজনৈতিক নেতাকে তার সন্তান পুত্র জিজ্ঞেস করছে, বাবা দেশপ্রেমিক কারা? কি যারা নাকি অন্য দল ত্যাগ করে আমার দলে যোগ দেয়, তারা হলো দেশপ্রেমিক। আর দেশদ্রোহী কারা? যারা আমার দল ছেড়ে অন্য দলে যায়, তারা হলো দেশদ্রোহী। তো ডেফিনিশন তো চেঞ্জ হচ্ছে। ছাত্রলীগের যে লিডারটা নাগরিক পার্টিতে জয়েন করবে, সেই ফ্যাসিবাদের দোষর ছিল না। ওদের দলের মধ্যে আছে হাসনাত বলেন, সার্জিস বলেন, এরা এক সময় ছাত্রলীগ করতো না? করতো তো। তখন ওরা যখন ছাত্রলীগ আসছে, তখন তারা দোষর না। আবার ধরেন আপনার মঞ্জুর আলম চট্টগ্রামের মেয়র ছিল এক সময়, 2009 সালে আওয়ামী লীগ ত্যাগ করছে, ত্যাগ করে বিএনপিতে জয়েন করে মেয়র ইলেকশন করছে, কইরা আওয়ামী লীগের জাদ্রেল মেয়র মহিউদ্দিন চৌধুরীকে হারাইছে। হারানোর পর তারপর যখন সে শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হওয়ার পরে সে কিছুদিনের জন্য আওয়ামী লীগে জয়েন করছিল, কিন্তু সে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে তাকে পাওয়া যায় না, মানে তার আওয়ামী লীগ তারা নেয় নাই,
পাত্তা দেয়নি আর কি, সে ভেগামন্ডের মতো চুপচাপ ছিল। তারপরে 5ই আগস্টের পরে সে আবার বিএনপিতে আসছে এবং আয়সা নিয়ে সে বিএনপির হইয়া খালেদা জিয়া যেন অসুস্থ তার জন্য মিলাদ মাহফিল আয়োজন করছে। তারপরে ইলেকশনের সময় আসলাম চৌধুরী জনসভার মতো সে ছিল। তারপরে তারেক রহমান যখন চিটাগাং গেছে তাকে ফুলের সম্বর্ধনা দিছে, দেওয়ার পরে যখন তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ দেখা করছে দোষ হয়ে গেল, তখন সে ফ্যাসিবাদের দোষর হয়ে গেছে। ইয়েরা দোষর বানাইছে তাকে, তাও কে বানাইছে? ছাত্রদল আর যুবদল। যদি কালকে সে ছাত্রদল আর যুবদলকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে আবার সে দেশপ্রেমিক হয়ে যাবে। সঠিক context ডিপেন্ড বলেন। করে যে বিচারটা কে করতেছে তার উপর। এখন ওনার তবে এটার একটা অন্যরকম একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব আছে। সে প্রভাবটা হলো ওনাদের একটা মানে ইন্টেনশন এখানে টের পাওয়া যাচ্ছে যে ওনারা সবাইকে তার দলে আনতে যাচ্ছে, এই ইন্টেনশনটা আমি টের পাচ্ছি। এখন সবাই তার দলে আসবে। সে আবার বলছে কিন্তু দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে আমরা নেব না। সারা দেশে এনসিপির যারা নেতা তাদের পরিচয়ের সঙ্গে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ শব্দটা জড়িত ভাই। যাই কন আপনি, গত এই 1.5 বছরে এটা আমরা টের পাইছি। ওনাদের যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার পরিচিতিটা কী হিসাবে ভাই, কী হিসাবে বলেন আপনি? কাজেই এইগুলি বলে তো লাভ নাই। তবে আমি এটাকে ভালো মনে করি, আচ্ছা, এই সবাইকে নিয়ে যে রাজনীতি করাটা এটা আমি ভালো মনে করি। আমি ব্যক্তিগতভাবে চাই যে এনসিপি তাদের এই থিওরিটা তার নিজ দলে যারা আছে তাদের ক্ষেত্রেও প্রয়োগ করুক, তাইলে আমি বুঝবো না আপনার নীতির প্রশ্নে আপোষহীন। আচ্ছা আচ্ছা। এটাই মাসুদ কামাল, আপনি হয়তো খেয়াল করেছেন যে 11 দলের নেতা রাশেদ প্রধানের বাড়ি ঘেরাও করেছিল তার একটি বক্তব্যের জবাবে সরকারি দলের কর্মী সমর্থকরা, এবং একই সাথে একজন কার্টুনিস্টকেও গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে, যিনি আজকে সংসদে আলোচনা হয়েছে। মানে সরকারকে কি বিরোধী মতের ব্যাপারে একটু অসহিষ্ণু মনে হচ্ছে? মানে যদিও খুব বেশি সময় হয়নি, মাত্র 2 মাস সরকার গঠন করেছে, আপনি বিষয়গুলো কিভাবে পর্যবেক্ষণ করছেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এখানে সরকারকে আরো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেখলাম কার্টুনিস্টের ব্যাপারে চিফ হুইপের একটা কার্টুন নিয়ে চিফ হুইপ বলেছেন যে তাকে ছেড়ে দেওয়া হোক অথবা তার বিরুদ্ধে মামলা। আমার প্রশ্নটা হলো, এটা তো আমরা চিফ হুইপের কাছ থেকে শুনতে চাই না। চিফ হুইপ বলবেন যে যদি আমাকে অপমান করে থাকে মামলা করলে আমি করব। আমার যদি মানহানি হয়ে থাকে তা আমার মানহানির জন্য আপনাকে মামলা করতে কে দায়িত্ব দিছে ভাই? আমার মানের হানি হয়েছে কি হয়নি এটা তো আমি বুঝবো সবার আগে। তো আপনি অ্যারেস্ট করে নিয়ে আসছেন, আমি এখন উদার হয়ে গেছি, এই না 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আপনার কাছ থেকে তো এই উদারতা আমি চাইটাই। আপনি বরং উল্টা বলেন যে তার বিরুদ্ধে মামলা করেছে তাকে তোমরা যে ধরো। যদি আপনি মনে করেন কাজটা অন্যায় হয়েছে আপনি এটা বলবেন, তাই না? এখন যার মানহানি, আমার মানহানি হয়েছে আমি টের পাইনি, আপনি টের পাইছেন, ফাজলামি করেন। তো একই জিনিস কিন্তু আপনার তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের ব্যাপারে এক ভদ্র এই রাশেদ প্রধান উনি কটূক্তি করেছেন, ওনার ভিডিওটা আমি দেখেছি, আমার পছন্দ হয় নাই। আমি রাশেদ প্রধানকে তার আচরণটা কথাটা আমি পছন্দ করিনি, খেয়াল করেন। কিন্তু যখনই আপনি রাশেদ প্রধানের বিরুদ্ধে যে বিষোদ্গার শুরু করলেন, দলমত সব মিলিয়ে, মানে ওখানকার স্থানীয় ঢাকার অমুক তমুক সবাই মিলে তাকে যখন গালাগালি শুরু করলেন এবং যখন তাকে গ্রেপ্তার করতে উপক্রম হলেন, তার পিএসকে ধরে নিয়ে গেলেন, তখন কিন্তু ওই লোকটার প্রতি আমার এক ধরনের কিন্তু মানে আপনার মায়া তৈরি হলো যে রাষ্ট্রযন্ত্রকে ওই লোকটার বিরুদ্ধে লাগছে। তারেক রহমান কিছু বলছেন আর উনি এটা বলছেন, বলার কারণে কি তারেক রহমান এটা হয়ে গেছেন? তারেক রহমান কি, তারেক রহমানের কতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন, দেশের মানুষ তাকে কতটুকু সম্মান দেন, এটা তো 12ই ফেব্রুয়ারিতে ডিসিশন হয়ে গেছে রে ভাই। রাশেদ প্রধানের কি অবস্থান ওইটাও আমরা ওই নির্বাচনের সময় টের পেয়ে গেছি, তো পাইছি না? তাহলে এতে কি আসে যায়, কি আসে যায়? এখন কোশ্চেনটা হলো কি যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তায় 20 জন লোক দাঁড়ায় আছে, 20 জন লোকের মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? রাস্তায় 20টা কুকুর আছে, এখন কুকুর আপনাকে দেখে কেন ঘেউ ঘেউ করলো? এই জন্য কি আপনার সমস্ত লোক যে কুকুরের পিছনে দৌড়াবে নাকি? তার ঘেউ ঘেউ সেটা লোকে সিদ্ধান্ত নেবে, ওই যে ও এইটাই, সমস্যা তো নাই কোনো। এত যে অসহিষ্ণুতা, এই যে অস্থিরতা, এটা কিন্তু প্রমাণ করে
যে আপনি সমালোচনা সাহায্য কোথায় আমার দুঃখটা কোথায় জানেন, যখন নাকি রাশেদ প্রধানের বিরুদ্ধে তার বাড়িঘর ভাঙে, অমুক করে তমুক করে যারা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আচ্ছা, এইটা হলো আমার পয়েন্ট। ধন্যবাদ জনাব রাজিকে। আপনি এই ইস্যুতে মানে বিরোধী মত দল, আমি অবশ্যই মাসুদ কামালের বিষয়টাকে সমর্থন করে বলছি। নাম্বার ওয়ান, যেই শব্দ সে প্রয়োগ করছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে না, আমরা অ্যাকসেপ্ট করি না। আমি ধরে নিলাম সে কমপ্লিট একটা অপরাধ করছে। এখন ফৌজদারি আইনে কোন আইনে সে অপরাধ করছে এটা পুলিশ জানে যদি করে থাকে। এক, দুই, পুলিশ নিজে সুমোটো মামলা করতে পারে নিজে নিজে। তিন, প্রধানমন্ত্রী নিজে করতে পারেন অথবা তার পক্ষেও কেউ করতে পারে। এখন পর্যন্ত একটা এফআইআর হয়েছে? এফআইআর হয়েছে? হয় নাই। তাহলে মান গেল যার তাল লাগলো না, যেটা মাসুদ ভাই বলল, আমি একমত। দুই, কাউন্টার যারা গিয়ে তার বাড়ি ঘরে ঢিল মারলেন এটা মব কিনা? পরিষ্কার মব। মানে ওই যে আমি বললাম পজিশন চায় সবাই, এর ভিতর থেকে আবার উঠে আসবে বিষয়টা এরকম, এইভাবে কে উত্তীর্ণ নেবে। কেন আমি বলছি যে আপনি এখনো আপনি যদি সভ্য শব্দ চিন্তা করেন, চলে গেছে প্রফেসর ইউনূস সাহেব, তাকে হরহামেশা বাটপার বলি কিন্তু আমরা চ্যানেলে এসে, কই তার সময় তো বাটপার সুদখোর বলছে, কেউ স্টেপ নেয় নাই। এখনো বাটপার বলা হচ্ছে। আমি কল্পনা করি সে বাটপার, আমি কল্পনা করি সে সুদখোর, কিন্তু এটা কি আপনি অফেন্স নিয়েছেন? আপনি যে বলছে তার কি অধিকার আছে এটা বলার? কোন লেভেলে সে বলছে? তা আপনি আবার এই কাউন্টার, ও যে শব্দটা প্রয়োগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা কিন্তু 50 কিন্তু অন্যান্যরা বলছে, সে বাস্টার্ড এইটাও বলছে, তাহলে এই শব্দটা কি হইল? সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে ওইভাবে। 2 নম্বর আসেন মব। আমরা কথায় কথায় শুনি ইউনূস সরকারের সময় মব হয়েছে। অফকোর্স ওই যে কবরের থেকে ডেড বডি তুলে পুড়ে দিছে, এটা মব। পত্রিকা অফিস হামলা হয়েছে, এটা মব। কিন্তু মবের বিচার করা যাবে কি তামাদি হয়ে গেছে? কই, ইউনূস সরকার ছিল বাজে সরকার, তো ওই সময় যে মবটা হইল সেইটার বিচার এই সরকারের করায় আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো আইনি বাধা নাই। তাহলে করছেন না কেন আপনি? এটা মানে একটা সরকার চলে গেলে আরেকটা সরকার এসে ওই সরকার অমার্জনীয় অপরাধ করেছে এইটা বইলেই খালাস, আর এই খালাস বইলেই সব সরকার অপকর্ম করে চলে যায়। আপনাদের সাহস থাকলে এই বিচারগুলা করেন। এবং এই সরকার আসার পর বলছিল কোনো মব আর হবে না, কিন্তু সম্প্রতি একজন পীর সাহেবের পিটায় মেরে ফেলছে। এটা কি আইন না মব? সুতরাং মব বলেন সেটার ওইটা ব্যর্থ সরকার, এটা সাকসেসফুল সরকার। এরা ক্ষমতা আসার পরেই বলছে আর মব থাকবে না, কিন্তু এখনো মব চলমান। সুতরাং ইয়েতে কেউ গালাগালি করতে পারবে না, বাজে শব্দ প্রয়োগ করতে পারবে না, সেটার জন্য আইনি কাঠামোতে বিচার করবে, তদন্ত করবে, সব ঠিক আছে। কিন্তু এটার কাউন্টার মব হবেন পুলিশ। এটা আমি একমত মাসুদ ভাইয়ের সাথে, যে এই যে তার বাসায় জুতার ইটপাটকেল মারলো, ছেলেটাকে পিটাইলো, পিএসকে গ্রেফতার করলো, রাইটটা কি? এখনো মামলা হয় নাই কেন? পুলিশ সুমোটো মামলা করে না কেন? ইয়েস, এই সেকশনে এটার বিরুদ্ধে মামলা হয়, কইরা আমাদেরকে জানান যে মামলা হয়েছে, তা নইলে তো এগুলো হবে না, হতে পারবে না। ধন্যবাদ।